আসসালামু আলাইকুম। হবিগঞ্জের হাবলুলেরা বিএনপিকে বলছিলাম, আমার কেন জানি মনে হয় এনসিপি জামাতের সাথে বিরোধী দলে থেকে বিএনপির যে একটি বেনিফিশিয়ারির জায়গাকে নিরাপদ হিসাবেই তৈরি করে রেখেছে, বা বিএনপির রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সুন্দর একটি স্মুথলি রাস্তা তৈরি করে রেখেছে, আদতে বিএনপি সেটা বুঝতে পারছে কিনা এটা নিয়ে আমার কোথায় যেন একটু সন্দেহ হচ্ছে। বিএনপি যে জোটেরকে নিয়ে সরকার গঠন করেছে, যে কোনো জোটের থেকেই তারুণ্যে ভরা এনসিপির যুগপৎ শক্তি একটু বেশি। তারা জামাতের সাথে আছে ঠিকই, কিন্তু আমি দেখি যে প্রত্যেকটি পদক্ষেপই তারা বিএনপির কল্যাণকর অবস্থান তৈরি করে যাচ্ছে। আমার কেন জানি মনে হয় এনসিপি রাজপথে যত শক্তিশালী অবস্থান নিয়ে বিচরণ করবে, বাংলাদেশকে রুটিন মাফিক তারা তারুণ্যকে জাগিয়ে রাখবে, বিএনপি তত নিরাপদ বোধ করা উচিত, বোধ করার কথা। কারণ জামাত ইসলামী যে জায়গাটা আছে, সেই জায়গার ভিতরে এনসিপি থাকলেও এনসিপি কিন্তু বিএনপির শত্রু নয় আমার দৃষ্টিতে, বা বিএনপিরও এনসিপিকে শত্রু ভাবা মনে হয় ঠিক হচ্ছে না, মনে হয় না। কারণ বিএনপির যে ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, যাই বলেন না কেন, এটা তো একটা পরীক্ষিত শক্তি 17 বছর ধরে। কিন্তু সেই সাথে এটাও আর একটা পরীক্ষিত শক্তি এনসিপির তারুণ্যদেরকে। এই এনসিপির একমাত্র শত্রু হলো আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের একমাত্র শত্রু এনসিপি। আওয়ামী লীগের শত্রু বিএনপিও না, আওয়ামী লীগের শত্রু জামাতও না, আওয়ামী লীগের শত্রু এনসিপি। এখন এনসিপির সাথে যদি জামাত ইসলামের কোনো অন্তর্নিহিত শক্তি থেকে থাকে, বা বিএনপিও কেউ থেকে থাকে, সেটা কিন্তু উজ্জ্বল রয়ে গেছে, পিছনে আড়ালে রয়ে গেছে, সেটা কিন্তু ফেজে আসছে না। ফেজে আসছিল জুলাই আগস্ট জুড়েই এনসিপির শক্তি। তো সেই এনসিপির শক্তি যেভাবে একটি শক্তিশালী মহড়ার, যুব সমাজের শক্তির মহড়ার জায়গা তৈরি করে রেখেছে রাজপথে, এইটা যতটা শক্তিশালী থাকবে বিএনপির জন্য ততটাই তো নিরাপদ বোধ করা উচিত বলে আমি মনে করি। আমি যেটা অঙ্ক হিসাব মিলাই, এক একটি জেলায় এনসিপির যে ভোটার আছে, পুরা জেলা মিলে যে ভোটার আছে, তার ভিতরে যে কোনো এক সমস্ত ভোটারদেরকে যদি এক জায়গা করা হয়, এনসিপির সমর্থনদেরকে এক জায়গায় করে, যে কোনো একটা ইউনিয়নের চেয়ারম্যানের ভোটের সমানও হবে না। একটা চেয়ারম্যানের ভোটও তো 4,000, 4,500, 5,000 ভোটের দরকার একটা চেয়ারম্যানের নির্বাচনে জিতে আসতে হলে। তো পুরা জেলা জেলা মিলেও কিন্তু অত এনসিপি নাই। কোনো অন্য ডিস্ট্রিক্টে হয়তো থাকতে পারে। হাসনাত আবদুল্লাহর জেলায় সে ভোটে নির্বাচিত হয়ে আসছে, কিন্তু তার এনসিপির ভোটে কিন্তু না। এসব জায়গায় অঙ্ক করতে হবে, এনসিপির ভোটে না। ওই জায়গার পুরা এলাকার জনগণই জুলাই আগস্টের যে আন্দোলনের ক্যাপ্টেন ছিল, নেতৃত্ব দিয়েছে, তাকে সমর্থন করে হাসনাত আবদুল্লাহকে এমপি নির্বাচন করে নিয়ে আসছে, এনসিপি হিসাবে না। কুমিল্লার একটি শক্তি আছে, তারা তাদের এলাকার, এ যাবৎ বাংলাদেশের রাজনীতিতে কুমিল্লার রাজনীতি বলেন, সেনাবাহিনী বলেন, যে কোনো ক্ষেত্রেই বলেন, কুমিল্লার অনন্য একটি উচ্চতর ভূমিকা আছে। কুমিল্লারা অত্যন্ত পরীক্ষিত জটিলতার মধ্য দিয়েও তারা নিজেদের যে কোনো একজন ব্যক্তিকে পুরো সমর্থন জুগিয়ে উপরে উঠিয়ে দিতে পারে। কুমিল্লার লোক, তাদের ভিতরে সেই একতাবদ্ধতা আছে, সেই জোট আছে। এনসিপির ভোটে না। হাসনাত আবদুল্লাহ এলাকার মানুষের জনপ্রিয়তায় সেখান বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সমস্ত কিছুকে ভেদ করে তারা সেইভাবে হয়েছে। বাকি জায়গায়
অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এনসিপির ভোটের কথা বলছিলাম। অত সম্ভব না, মানে একজন চেয়ারম্যান হয়ে আসার মতো পুরা জেলার ভিতরে এনসিপির অত লোক নেই। জেলা ভিত্তিক কয়েকজন আছে, হয়তো 50-60 জন, কোনো থানা লেভেলে হয়তো 10 জন, 20 জন, 5 জন, এই অবস্থায় আছে। তো তারা যদি সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বেড়াক। তো তাদের বেড়ানো, তাদের সুর কি, তাদের কণ্ঠ কি, তাদের যে মোটিভ, এটা কাদের পক্ষে কাজ করছে, তারা কাদেরকে এম, সেই জুলাই আগস্টের সেই আবেগ বা তাদের সেই কনসেপ্টকে কাদের বিরুদ্ধে প্রয়োগ করছে। তো সেই জায়গাটা তো বিএনপিরই সাপোর্ট থাকা উচিত। হয়তো বিএনপি, যেমন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবারই বলছিলেন যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, তার ভিতরে আমাদের কোনো ভূমিকা নেই, মানে আওয়ামী লীগকে তারা শত্রু বানাতে চাচ্ছে না। তাদের ধারণা আমরা থাকবো, হয়তো আওয়ামী লীগ 15 বছর থেকে গেছে, তাদের সাথে হয়তো এই ধরনের সমঝোতা হইতে পারে যে আমরাও কিন্তু 15 বছর থাকবো, তারপরে কিন্তু তোমরা ক্ষমতায় আসবা, তার আগে ঢিলে ঢালা রাজনীতি করো তোমরা, আমরা আমাদের বাইরে কেউ যেন ক্ষমতায় না আসে। সেই ধরনের যদি সমঝোতা হয়ে থাকে, তো সেটা হলেও সেই 15 বছরের আওয়ামী লীগ যে তার ফখরুল ইসলাম সাহেবের সাথে একেবারে কথা রাখবে, আল কোরআনের মতো পবিত্র বাণী, তাদের সাথে বোঝাপড়া হয়ে গেছে যে 15 বছরের নিরাপদে রাষ্ট্র শাসনের জন্য একবারে নিশ্চুপে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তত একটা একেবারে পূত পবিত্র রাজনৈতিক সংগঠন না। তো তাদেরকে সেটা মাঠে দাবড়িয়ে রাখবার জন্য তো এনসিপির প্রয়োজন। এনসিপি মাঠে থাকতে হবে। এনসিপি যতটা মাঠে, তাদের লোক কিন্তু সম্ভবত আর বাড়বে না। না বাড়ার কারণ কি জানেন? বিএনপি সেটা জানে না, বিএনপি সেটা মালুমই করছে না। ফখরুল বলেন, যারা ওই নেতৃত্বের শীর্ষে যারা আছে, তারা কি জানে? এ নিয়ে আমার আর একটা ভিডিও আছে, করবো আবার, এইটার পরে সেটা করব। সেটা হলো তারেক রহমান। তারেক রহমান দেশে আসার পরে যুব সমাজকে যেভাবে সম্মোহনী শক্তিতে, যে চুম্বকের থেকে শতগুণ বেশি শক্তিতে কাছে টেনে নিয়ে তারুণ্যকে তার দিকে ভিড়িয়ে ফেলেছে, এই ক্ষমতা তো কি বলবো, অন্য কোনো শুধুই বলি নাকি নেই। 17 বছরে তো দেখলাম নেই। সেটা তারেক রহমান করেছে, সেটা তারেক রহমানের কৃতিত্ব। এনসিপি আর বাড়বে না, এই জন্যই বাড়বে না, কারণ যাদের বাড়ার কথা তাদের সাথে হাত মিলিয়ে ফেলেছে তারেক রহমান। এনসিপি যে কয়জন আছে, জুলাই আগস্টের যে নেতৃবৃন্দ, যে যেখানে যে কয়জন, তাদের একটি সাংগঠনিক কাঠামোতে আছে, যুব শক্তি নামে একটা ছাত্র সংগঠন আছে, যে কয়জনই আছে না কেন, এ কয়জনও হইতো না। এই এই যাদের নাম বারবার ঘুরে আসে, ফখরুল ইসলাম, এই সালাউদ্দিন, এদের কারণেই হয়েছে, না হলে হইতো না। এরাও যদি আর 6 মাস আগে তারেক রহমান বাংলাদেশে ঢুকতে পারতো, এদের জন্যই ঢুকতে পারে নাই, কিন্তু যদি ঢুকতে পারতো, এনসিপি তৈরিই হতো না। বা যে আন্দোলনটা হইতো, এই আন্দোলনটা তারেক রহমানের নেতৃত্বেই হতো এবং বিএনপিরই হতো। তারেক রহমানের অনুপস্থিতিতেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সংগঠিত হয়েছে এনসিপি, এটা মাথায় রাখার দরকার। তো যাক, যেটা হচ্ছে হবিগঞ্জে, যেটা হচ্ছে হবিগঞ্জের হাবলুল পাগলের গল্প তো জানেন? জানেন না? চিনলে ওই আমাদের সময়ের সেই 70 দশকের গল্পের বই পড়ে নিয়েন, র্যাপিড বাংলা বই ছিল, সেটা পড়ে নিয়েন, তার ভিতরে পাবেন নাসির উদ্দিন হুজ্জা, ওই সময়ের গল্প। তো হবিগঞ্জে যেটা হলো, শেষমেশ গতকালও যেটা হলো প্রশাসনের ক্ষেত্রে, 5টা 6টা ব্যারিকেড, সেই ট্রাক আইডু করে দেওয়া। হাসনাত আবদুল্লাহ খুব রসিক করে কিন্তু থানার ওসি সাহেবরা বলতেছিলেন যে আপনাদের বাধা দেন, কিন্তু স্মার্টলি বাধা দেন, যেন তার ভিতরে স্মার্টনেস থাকে। খালি ট্রাক এনে রেখে দিলেন, ট্রাকে বালি কই? বালির ব্যবসা তো করে বিএনপিরা। তো বিএনপির একজন নেতা কি এক ট্রাক বালি দিতে পারলো না, যে ধর আমার বালির ট্রাক দিয়ে, একটা খালি ট্রাক নিয়ে রাস্তা বন্ধ করতে হলো। এ তো লজ্জাস্কর ঘটনা ঘটছে কেন? মানে শেখ হাসিনার সময় সমস্ত কিছুকেই কিন্তু শেখ হাসিনাকে জড়ানো হইতো, জড়িয়ে বলা হইতো, কারণ শেখ হাসিনা নিজেই উদ্গ্রীব ছিলেন যে যে কোনো ঘটনার ভিতরে তার ভূমিকা থাক, অর্থাৎ তেমনভাবে যেন প্রচার হয় যে পুরা দেশের সমস্ত কিছু তার নজরে আছে, সেই পরিচালনা করছেন। কিন্তু তারেক রহমান তো সেইটা করেনি। তারেক রহমান বারবার সংসদ সদস্যদেরকে দাবরাই এলাকায় পাঠাচ্ছে, সচিবদেরকে দাবরাই অফিসে ঢুকিয়ে কাজ করতে বলছে,
যার যার কাজ, মাস্টারদেরকে শিক্ষকতার জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, যার যার দায়িত্ব, পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলার ভিতরে ঢুকে তাদের সেই দায়িত্ব পালন করবার জন্য সাহস যোগাচ্ছে। তোমরা নির্ভয়ে অপরাধ দমন করো, মাদক নিয়ন্ত্রণ করো, সরকার তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে, শুধু অবৈধ অনৈতিক কোনো কাজ করো না। তো সেই জায়গায় এনসিপি যদি কাল যেত, এনসিপিকে যাইতে দেওয়া উচিত ছিল। এনসিপিকে বাধা না দিয়ে বরং 144 ধারা যাদের মুখোমুখি করবার ভয়, সেই বিএনপির ছেলেপেলেদেরকেই সরে যাওয়ার প্রয়োজন ছিল, যে তোমরা সরে যাও, এনসিপি আসুক। এনসিপি ওখানে গেলে কি করতো? একটি মিছিল করতো, হয়তো একটা মঞ্চ বানায় বক্তৃতা দিত। তাদের সেটা আবেগের জায়গা। নাসিরুদ্দিনের গায়ে হাত পড়েছে, সেটা তো সেটা করবে, তাদের একটা রাজনৈতিক সংগঠন আছে, তারা সবেমাত্র অত্যন্ত অভ্যুত্থান ঘটানোর মতো একটি যুব শক্তি, তারা সেটুক করবে না? একটু রাজনীতিতে তো একটু স্পেস করে দিয়াই রাজনীতির আরো সৌন্দর্য বাড়ানো। বিএনপির উচিতই ছিল যে তাদের যেতে দেওয়া ওখানে, যেহেতু তাদের একটা ছেলে আক্রান্ত হয়েছে। আর যারা বিএনপির যারা করেছে তাদের উচিত ছিল সরে চলে যাওয়ার, যে ঠিক আছে তাদের যতটুকু উত্তেজনা, রাগ টাগ এখানে এসে ক্ষোভ ঝেড়ে যাওয়ার সময় ওই জেলার বা ওই এলাকার বিএনপি ছেলে পেলে বসতে, যে ভাই আপনাদের তো আমরা যা করবার সহযোগিতা করেছি, নিরাপদ জায়গা করে দিয়েছি, চলে যাবেন, যেহেতু আমাদের জেলায় আসছেন, একসাথে বসে একটু চা খেয়ে যাই, আমরা একসাথে একটু বসে কথা বলি। ছেলেপেলে যেটা করে ফেলেছে, আবেগে হোক, কারোর উস্কানিতে হোক, আসেন আমরা বসে সেটা কথা বলে মীমাংসা করি। সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকতো, রাজনীতির একটা অলঙ্করণ হয়ে থাকতো, দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু সেটা হয়নি। প্রশাসনকে দিয়ে বাধা দেয়া বা বিভিন্নভাবে দেখলাম বৃষ্টির ভিতরে তারা বসে আছে, সংসদ সদস্য থেকে একটি দল, মৃত্যু ডাক্তার মৃত্যুরা বসে আছে। এটা কিন্তু রাজনীতির খুব একটা ভালো প্রসার বা রাজনীতিতে খুব বিএনপির প্রশংসামূলক ভূমিকা এটা হয়নি। হ্যাঁ, বিএনপি আমাকে অনেকে হয়তো বলবেন আপনি বেশি বোঝেন নাকি। না, আমি রাজনীতি বুঝি না। আমরা সরল সোজা মানুষ, সহজ দিকটা বুঝি। এই সহজ দিকটা বুঝতে গিয়েই এখন একটু কয়েকটা জরুরি কথা বলি। রাজনীতির মানে বিএনপি ক্ষমতায় আসার আগের থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির যে তৃণমূলের সাংগঠনিক শক্তি বা কাঠামো বা দল কমিটি গঠন করা হয়েছে, তার ভিতরে অর্ধেকেরও বেশি আছে সুবিধাজনক, সুবিধাবাদী, যারা রাজনীতিকে পুঁজি করে একমাত্র তাদের আয়ের পথ তৈরি করতে চাচ্ছে। তারা বিএনপিরও না, আওয়ামী লীগের না, তারা এর আগে ছিল আওয়ামী লীগের ভিতরে। আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেছে, এখন তারা ঢুকে পড়েছে বিএনপির ভিতরে। বিএনপির ভিতরে ঢুকে নানান জায়গায় ফাঁক ফোকর খুঁজে, ফাঁক ফন্দি করে কিভাবে টু পাইস কামানো যায়, কিভাবে চাঁদাবাজের ভিতরে ঢুকে যাওয়া যায়, বালি মহলে ব্যবসায় ঢুকে যাওয়া যায়, কিভাবে কন্ট্রাক্টরের সাবকন্ট্রাক্টারে নিয়ে কাজ কাম করে জীবনের নির্বাহ ঘটানো যায়, নেতা হিসাবে যেন খুব গর্ব করে রাজপথে হেঁটে বেড়ানো যায়, সালিশ দরবার তাদের নেতৃত্বে হবে, থানা তাদের কথাই চলবে, পৌরসভা উপজেলা তাদের কথাই চলবে, সেই সব বড় বড় নেতাদের পাশে বসার চেষ্টা করছে এবং করে তারা তাদেরকে নেতা হিসাবে জাহির করবার জন্য একেবারে হাবলুল পাগল সেজে গেছে। তো এই হাবলুল পাগলেরা তাদের ধনদৌলতে, রাজ ভাণ্ডারে যেন কেউ ভাগ বসাইতে না পারে, ওইখানে এসে যেন কেউ থাবা বসাইতে না পারে, সন্ত্রস্ত থাকে সর্বদা। তারা তারা ভাবছে এনসিপি যদি এইখানে ঢুকে পড়ে, তাহলে তো আমাদের এই সব ভাগ বাটোয়ারার ভিতরে তাদের অংশীদারিত্ব হয়ে যাবে। এই জায়গা থেকেই মূলত এরা বিএনপির আদর্শের না, বর্তমান তারেক রহমানের আদর্শের থেকে যোজন যোজন মাইল দূরের মাইন্ডের সুবিধাবাদী ছেলেপেলে এরাই এই ধরনের অকারেন্সগুলো ঘটাচ্ছে। এখন এই অকারেন্সগুলো ঘটাচ্ছে বিএনপির উচ্চমহল যদি মনে করে তো এরা তো আমাদের সংগঠনের ছেলেপেলে, আমাদের ছেলেপেলে ঘটিয়েছে, তো এদেরকে তো সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে লাগাও, এনসিপি যেন না যায়। কিন্তু বিএনপির অত্যন্ত দৃঢ়তা, সুচিন্তিত এবং খুব সুনিবিড় পর্যবেক্ষণ থাকার নেতৃত্ব প্রয়োজন, যারা প্রকৃতপক্ষেই ঘটনাটা ঘটাইল, কোন উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কি। নাসিরুদ্দিন তো সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, ইরান থেকেও ঘুরে আসছে, তো ওখানে গেলে
কাদের এত পায়ে পাড়া দিয়ে গন্ডগোল বাঁধানোর অবস্থা তৈরি করতে হলো? তারা কারা? এদেরকে বিএনপি কি খুঁজে বের করার চেষ্টা করছে, বা এই ঘটনার সাথে সাথে সেটা করার প্রয়োজন মনে করে নাই? স্বরাষ্ট্রমন্ত্রী কি সেই পুলিশ বাহিনীকে শেখ হাসিনার মতো ব্যবহার করতে চাচ্ছে? পুলিশ বাহিনী কিন্তু এক সময় তাদের ছেড়ে দিয়েছে, রাস্তাটা ছেড়ে দিয়েছে এবং তারা জায়গা পর্যন্ত গেছে, থানায়ও গেছে। এই সৌহার্দ্যপূর্ণ ঘটনাটা তো প্রথম থেকেই করা যেত। পুলিশ তাদেরকে রিসিভ করতো, পুলিশের তাদের ভিতর থেকে বিএনপির বা বিএনপির ভিতর থেকে তাদের উপরে যেন আক্রান্ত না হয় সেই ভূমিকা রাখতো পুলিশ। বাধা দেওয়ার কি প্রয়োজন ছিল? ব্যারিকেড কেন তৈরি করে আরও জিনিসটাকে বেশি প্রচার বহুল করে তোলা হলো? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সবথেকে যেটা লেটেস্ট দামি মাদক দেশে ঢোকে তখন তাদের মিনিমাম 5 কোটি টাকার ডোনেশনের টার্গেট থাকে। অর্থাৎ 2-3 কোটি টাকার হচ্ছে মাদক, আর 2-3 টাকা হলো পুলিশ এবং মিডিয়ার জন্য। সেটা কীরকম? তারা প্রচুর মাদক একসাথে যখন নিয়ে আসে 20-30 কোটি টাকার, তখন তারা 5 কোটি টাকা ডোনেশন হিসাবে আলাদা করে 2 কোটি বা 3 কোটি টাকার মাদক আলাদা, 2 কোটি টাকার মাদক আলাদা করে। 1 কোটি টাকা তারা কয়েকটা মিডিয়াকে, একেবারে ভালো ভালো মিডিয়া, নাম বলবো না, নাম বললে আবার সমস্যা আছে, বড় বড় সবচেয়ে বহুল পরিচিত যেগুলো ইলেকট্রিক মিডিয়া আছে, প্রেস মিডিয়া আছে, এদেরকে সাথে যোগাযোগ করে গোপনে। যে জায়গায় ধরা পড়াবে তাদের পুলিশ এজেন্ট আছে সব মাদক ব্যবসায়ীদের, একবার পুরো কাজ, সেটা তো সবাই জানে। বড় বড় পুলিশ, একেবারে হাই, চট্টগ্রাম, ঢাকার ডিআইজি, উপ পুলিশ কমিশনার বা ডিএমপির এই সব বড় বড় স্টাফ পুলিশদের সাথে তাদের সম্পূর্ণ যোগসাজস্য আছে। থেকে বড় একটি চালান, অর্থাৎ 1 কোটি, 1.5 কোটি বা 2 কোটি টাকার একটি চালান, তাদের একেবারে জায়গা নির্দিষ্ট থাকে, ঠিক এই জায়গায় এই পুলিশরা আসবে, এই জায়গায় ঠিক এই মিডিয়াগুলো আসবে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবাই আসবে। আসার পরে ওই মাদকটা ধরাই দেবে। একবার এটা কিন্তু সাজানো খেলা, কিন্তু মালিক পাওয়া যাবে না। বলবে যে মাদকের পিছনে মালিককে পাওয়া যায়নি, কিন্তু মাদক ধরা পড়ছে। মাদকটা কি বহুলভাবে সম্প্রচার ঘটাই দেবে। এটা দিয়ে এটা কি করলো? এটা ব্যবসাটা কোথায়? অর্থাৎ যারা মাদক সেবনকারী, অর্থশালী, বিত্তশালী, ধনী লোক যারা, তারা তো নিত্য নতুন মাদক খোঁজে। তারা তখন জানলো যে দেশে তো এই মাদক ঢুকছে, তাহলে এরা খুঁজতে থাকবে যে এইটা কোথায়, এটা কার কাছে, এটা কার কাছে। এরা যোগাযোগ করবে ওই যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক যারা ছিল তাদের মাধ্যমে, যে ভাই এটা কোথায় আছে, কার কাছে, কিভাবে। ওই যে পুলিশ ছিল তাদের কাছে ডিলারশিপ নেওয়ার জন্য ওইসব পুলিশদের সাথে যোগাযোগ করবে, ডিলারশিপ নেবার জন্য, যারা সারা দেশের ডিলার, জেলায় জেলায় ডিলারশিপের ব্যবসা করে মাদকের, তারা ইনাদের সাথে যোগাযোগ করে ইনাদের কাছ থেকে সারা দেশে সুন্দরভাবে মাদক ঢুকে যাবে নিরাপদভাবে। এইটা হলো ব্যবসা, সুন্দর ব্যবসায়িক সিস্টেম। আমরা রাজনীতি বুঝি না তো, এটা হলো এগুলো ব্যবসার সিস্টেম। তো এই যে হবিগঞ্জ জিনেদে একটা ঘটনা ঘটলো, আবার হবিগঞ্জে গিয়ে সেম আর একটা ঘটনা ঘটালো। এগুলো কাদের প্রচার হচ্ছে, কাদের প্রসার হচ্ছে? আমি একটা কথা বলি কি, জামাত ছিল বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী, কিন্তু জামাতের হালে কি করুণ অবস্থা। সাতক্ষীরার ঘটনা এবং 2 দিন আগের যশোরের ঘটনায় জামাতের তৃণমূল এতটা বিধ্বস্তভাবে ভেঙে পড়েছে যে তাদের আর উঠে দাঁড়াবার শক্তি নেই। এটা সংস্কার করে উঠতে লাগতে আবার 10 বছর লেগে যাবে। এতটা তৃণমূলের মানুষের ভিতরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে গেছে। এইগুলো রাজনীতি যারা করেন তাদের মাথায় রাখা উচিত, কোনটা নিজের পক্ষে আসবে, কোনটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, কোনটা বিপক্ষে যাবে। এনসিপি সদ্য সমাপ্ত, যাদের বদৌলতে, আমি আবারও জোরেই বলছি, যাদের বদৌলতে বিএনপি ক্ষমতায়, বিএনপি সেই এনসিপিকে নিজেরা যদি রাজনীতি বোঝে, তারা নিজেরা বলে যে আমরা রাজনীতি বুঝি, আমি বলি রাজনীতি বোঝেই না। তারা
সক্রিয়ভাবে যা এনসিপিকে তাদের লাঠি হিসাবে ব্যবহার করতে পারে যদি তারা রাজনীতি বোঝে। অর্থাৎ মাঠকে সবসময় মানে খুই ছুটানোর মতো ছুটোয় রাখতে যদি চায় আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে সেটা শক্তিশালী সংগঠনই হচ্ছে এনসিপি। এনসিপিকে মাঠে সক্রিয় রাখা মানেই বিএনপির জন্য নিরাপদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র তৈরি করা। এনসিপিকে দাবিয়ে দেওয়া মানেই হলো এনসিপি যখন দুর্বল হয়ে যাবে, বিএনপি ততটা ক্ষমতা অর্জন করেনি যে আওয়ামী লীগকে মাঠে ঠেকাবার মতো শক্তি তাদের আছে। আওয়ামী লীগকে ঠেকাবার মতো শক্তি হলো জামাতের যুব শক্তি অর্থাৎ শিবির আর এনসিপির যুব শক্তি। বিএনপির যুব শক্তির ভিতরে বেশিরভাগই অশিক্ষিত, মূর্খ, কি বলবো এদেরকে, মানে স্বার্থন্বেষী অনেক আছে, হাজারও আছে, হাজার হাজার। সবচেয়ে মানে করুণ অবস্থা কি জানেন, বিএনপির যখন পকেট কমিটি হয়, সেই পকেট কমিটির ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী লেবাসধারীরা বড় বড় পদে চলে যায়, একেবারে জেলার আহ্বায়ক কমিটিতে পর্যন্ত চলে যায় লেবাসধারীরা, সন্ত্রাসীরা। এই যে দুইবার এবার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হলো না, তারা 3-4টে ভোট পাইছে, কারণ তারা এতদিন আওয়ামী লীগের ভিতরেই ছিল, আওয়ামী লীগই করে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এসছে। তারা এখন আবার বিএনপিতে এসে সামনের চেয়ারে বসে লম্বা লম্বা ভাষণ দিতে চাচ্ছে। অতএব বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদেরকে বুঝতে হবে যে আমার দলের ভিতরে কারা ওত পেতে বসে আছে, কারা এগুলো ক্রাইম করছে, গন্ডগোল করে। এটা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে গেছে। এটা কিন্তু বিএনপির জন্য সুনাম বই আনে নেই যে একেবারে গাছে উঠে ফেলেছে, না, বিএনপির জন্য কিছুটা হলেও একটু বিস্ফোরা হয়ে দাঁড়াইলো এটি। অন্তত আন্তর্জাতিকভাবে তাদের ছেলেপেলে যে আওয়ামী লীগের সময়কার মতোই সেই লাঠিবাজ, সন্ত্রাসবাদ এবং সেই পুলিশকে যেভাবে যে মোটিভে ব্যবহার করা হয়ে গেছে, সেখানেও কিন্তু সেই শেখ হাসিনার পুলিশের চরিত্রকে আবার আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একসময় যদি সমান সমান হয়ে যায়, বিএনপির জন্য রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা আলোকময় হবে না। অতএব 64টি জেলায় অন্তত এই ধরনের উপদ্রব, উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা যেন তাদের অবগতির বাইরে গিয়ে যে কোনো অকারণ ঘটাতে না পারে। আর যদি ঘটাতেই থাকে তাহলে বুঝতে হবে বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইন্ধন আছে, এবং সেই ইন্ধনের ফলাফল কি হবে, তখন জনগণ আবার জবাব দিতে চাইবে। এর থেকে দূরে থাকতে হলে তারেক রহমান যে সব জায়গায় সব দিকে নজর দেবেন এমন তো নয়। ওটার জায়গায় এই জায়গাটা তৈরি করার প্রয়োজন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তাদের ব্যক্তিবর্গের বা স্থানীয় এমপিদের। তো তারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। কারা কী করতে ব্যর্থ হচ্ছেন সেটা তারেক রহমান অবশ্যই নোটে রাখবেন, এবং পরবর্তীতে তার খেসারত হিসাবে তিনি অলঙ্কৃত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।